দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন ডিবিএল ফার্মা নিবেদিত হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডক্টর চৌধুরী তামান্না তাবাসসুম। দর্শক, আমরা আমাদের আয়োজনটির নাম রেখেছি হেলথ গাইড মাই মেন্টর। মেন্টর কথাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। মেন্টর মানে শিক্ষক, মেন্টর মানে অনুপ্রেরণা, যার আদর্শে আমরা জীবনের সামনের দিকে এগিয়ে চলি। আজ এমনই একটি অনুপ্রেরণার গল্প নিয়ে আমাদের সাথে এসেছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন মেন্টর এবং একজন মেন্টি হিসেবে। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথিদের সঙ্গে। আজ মেন্টি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর সাইফ ইশতিয়াক সামাদ, প্রাক্তন সহকারী রেজিস্ট্রার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। উনি যাকে মেন্টর হিসেবে নিয়ে এসেছেন, আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম আব্দুস সামাদ, অর্থোপ্লাস্টিক অ্যান্ড অর্থোস্কোপি সার্জন, প্রাক্তন অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমাটোলজি বিভাগ, নিটোর। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ডিবিএল ফার্মাকে এবং অসংখ্য শ্রোতা দর্শককে। দর্শক, আজকে আমাদের সাথে যারা মেন্টর এবং মেন্টি হিসেবে এসেছেন তাদের প্রফেশনাল সম্পর্ক ছাড়াও কিন্তু একটি ব্যক্তিগত সম্পর্ক আছে। ওনারা সম্পর্কে বাবা এবং ছেলে। আজকে আমরা যেমন তাদের জীবনের অনুপ্রেরণার গল্প শুনবো, সাথে আমরা পাশাপাশি আলোচনা করব অর্থোপেডিক এবং ট্রমাটোলজি নিয়ে। তার মানে হচ্ছে দুর্ঘটনাজনিত হাড় ও জোড়ার সমস্যাগুলো নিয়ে। কিন্তু প্রথমেই আমরা ডক্টর সাইফ ইশতিয়াক সামাদ আপনার কাছে আসব। আজকে আপনি আপনার বাবাকে আমাদের সাথে কাছে মেন্টর হিসেবে নিয়ে এসেছেন। প্রথমে আমরা একটু আপনার বাবার সম্পর্কে শুনব। আপনার বাবা কিভাবে আপনাকে এই প্রফেশনে অনুপ্রেরণা করেছে এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুপ্রাণিত করেছে, এই বিষয়ে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বাবাকে সবসময় শিক্ষক হিসেবে পেয়েছি অনেক ছোটোবেলা থেকেই। আমার একটু শৈশবে বড় ছেলে হিসেবে যা যা শিক্ষা একজন বাবা একজন ছেলেকে দিয়ে থাকেন, সেভাবে সবসময় আমি আমার বাবাকে আমার কাছে পেয়েছি, আমার সামনে পেয়েছি। এবং যখন আমি মেডিকেল পড়াশোনাতে ইন্ট্রোডিউসড হই, মেডিকেল কলেজে যখন ভর্তি হই, তখনও আমি দেখেছি কি যে আমার ফাদারের বেশ ইচ্ছা এবং উদ্যম ছিল যে না, ছেলেকে ডাক্তার হিসেবে তিনি দেখতে চান। আমিও সেই পথে পা বাড়াই এবং পড়াশোনা সব ক্ষেত্রে আমি তাকে সাথে পেয়েছি। এবং যখন আমি ফাইনাল পরীক্ষায় পাশ করি, তারপর থেকেই আমার বাবা আমাকে অনুপ্রেরণা দেয় যে না, তুমি সার্জারি লাইনেই আমার সাথেই তুমি দেখো। আমাকে বিভিন্ন কিছুতে, বিভিন্ন সার্জারি এবং স্পেশালি অর্থোপেডিক সার্জারিতে বিভিন্ন ইনিশিয়াল যেই ইন্ট্রোডাকশনগুলো হয়, ইনিশিয়াল যেই কাজকর্ম, সার্জারিতে কাজ করার যেই ইনিশিয়াল স্টেপগুলো হয়, সেগুলোতে হাতে খড়ি দিয়ে তিনি আমাকে করেছেন, হাতে ধরে ধরে শিখিয়েছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন যে না, অর্থোপেডিক সার্জারি লাইনে করার জন্য, ক্যারিয়ার করার জন্য। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি বেশ সৌভাগ্যবান, আমি তাকে আমার সাথে পেয়েছি। এবং তার সাথে কাজ করতে গিয়ে আরও বিভিন্ন বড় বড় ডক্টর যারা আমার বাবারই স্টুডেন্ট, তাদেরও স্টুডেন্ট হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারছি। আসলে বাবা হিসেবে একজন মেন্টর পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, কারণ শুধু শিক্ষা এবং কর্মজীবনে না, বাবা কিন্তু আমাদের জীবন যুদ্ধের একদম প্রথম মেন্টর হিসেবে কাজ করেন। তাই আমি সত্যি বলবো যে আপনি খুবই সৌভাগ্যবান, আপনার বাবাকে আপনি মেন্টর হিসেবে পেয়েছেন। এখন স্যার, আমরা একটু অধ্যাপক ডাক্তার এম আব্দুস সামাদ আপনার কাছে একটু আসি। স্যার, আপনার ছেলে তো আপনাকে নিয়ে অনেক কিছু বললো যে কিভাবে আপনি তার জীবনে অনুপ্রেরণা দিয়েছেন। আপনার ছেলে ছাড়াও হয়তো আপনার জীবনে অনেক অনেক স্টুডেন্ট আছে, সবার উদ্দেশ্যে যদি আপনি একটু কিছু বলতেন। আমি এখন সিনিয়র শিক্ষক হিসাবে নিটুর থেকে আমি অবসর নিয়ে আমি সমরিত হাসপাতালে কাজ করতেছি। তা অনেক ছাত্র আছে, ছাত্র আমার দেশে এবং বিদেশেও আছে। ছাত্রদের মধ্যে শিক্ষক বাইচা থাকে এবং আমি মনে করি যে এরা আমাদেরকে তারা জীবনে ধারণ করে আমরা যা শিখিয়েছি, যা শিখাইতে পারি নাই তাও শিখবে এবং যেটুক পারছি ওটুক শিখিয়ে তারা যেন দেশের সেবা করে এবং এইসব ক্ষেত্রে যদি তারা ভালো নাম করে এবং সুনাম অর্জন করে। আর হিউম্যানিটেরিয়ান সাফারিং মানে মানুষের যে কষ্ট চিকিৎসার জন্য, সেইটাতে তারা লাঘব করতে পারলে আমি মনে করি যে আমার শ্রম সার্থক এবং শিক্ষক হিসাবে আমি ওইটাই সারা জীবন
আমি শিক্ষকতায় বলে আসছি তাদেরকে, হাতে কলমে যেটুক পারছি দেখাইছি, এবং তারা এখন অনেক বড় বড় জায়গায়, দেশে বিদেশে অনেক জায়গায় আছে। তারা আমার ছাত্ররা এখন শিক্ষক হিসেবে এবং পরিচালক হিসেবে বা অনেক জায়গায় প্রিন্সিপাল হিসেবে তারা কর্মরত আছে, ভালো করছে। এইটা আমার অনেক পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিটোরে অর্থোপেডিক সার্জারি এবং ট্রমাটোলজি বিভাগে ছিলেন। তার মানে আঘাতপ্রাপ্ত হয়ে যারা বা বিভিন্ন ইনজুরি নিয়ে যারা আসতো তাদের চিকিৎসা আপনারা করতেন। তো আমরা এই বিষয়ে প্রথমে একটু শুনবো, কারণ আঘাতজনিত কারণে আমরা দেখি যে হাড় ও জোড়ার বিভিন্ন ডিসাবিলিটি এবং অনেক সময় দেখা যায় যে এটা দীর্ঘমেয়াদী ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তো কি ধরনের রোগী আপনারা ওখানে পেয়েছেন? আসলে অর্থোপেডিক্সের আঘাত বা ট্রমাটোলজি যেটা বড় একটা সেকশন, ডিসিপ্লিন বলতে পারি। আঘাত তো মানুষের শরীর থেকে, মাথা থেকে পা পর্যন্ত হইতে পারে। তার মধ্যে হাড়, মাংস, রগ, ভাস্কুলার, নিউরাল সবগুলা ইনজুরি হইতে পারে। তা আমরা ইউজুয়ালি বেশি আমরা ডিল করি যে হাড়ের আঘাত এবং জয়েন্টের আঘাত, অর্থাৎ গেরার আঘাত হয়, তাতে মানুষ ডিসেবলড হইতে পারে, দ্রুত চিকিৎসা দিতে হয়। এগুলো বিভিন্ন রকমের হয়। প্রাথমিকভাবে কোনো সময় চিকিৎসা অল্প দিলেও হয়, শুধু তাদেরকে পরামর্শ দিয়ে, অ্যাডভাইস দিয়ে তাকে চিকিৎসা করা যায়। কোনো সময় দেখা যায় যে ট্রিটমেন্ট লাগে, প্লাস্টার লাগে, একটু রেস্ট দেওয়া লাগে, কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজ করতে হয়, এগুলো তো হয়ে যায়। আর কিছু সময় কিছু কম ক্ষেত্রেই লাগে যেগুলো অপারেশন লাগে, ডেফিনিটিভ অপারেশন করে, যেটা অস্ত্রোপচার বলা হয়। অস্ত্রোপচার করে তাদেরকে ভালোর দিকে নিয়ে যেতে হয়, কম করতে হয়। এবং বিভিন্ন ধরনের ট্রমা, যেমন আমাদের হাতে পায়ে হইতে পারে। হাতে হলে হাতের বিভিন্ন হাড়ের বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। কোনো সময় অপারেশন লাগে, কোনো সময় লাগে না, প্লাস্টার দিয়ে হয়। তবে সাহস দিয়ে, ঔষধ দিয়ে কোনো সময় চিকিৎসা করতে গেলে এর থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। পায়ের বেলায়ও তাই, মেরুদণ্ডের বেলায়ও তাই, এরকম আমরা করে থাকি এবং এইভাবে চিকিৎসা হয়। আচ্ছা, তাহলে ডক্টর সাইফ ইশতিয়াক সামা, আপনার সাথে একটু কথা বলি এই বিষয়টা নিয়ে। আপনি তো আপনার বাবার সাথেই কাজ করছেন আঘাতজনিত সমস্যাগুলো নিয়ে। তাহলে এখন আঘাতজনিত যদি কেউ আসে, একদম ইনিশিয়াল বা একদম প্রাথমিক চিকিৎসাটা কিভাবে হওয়া উচিত? কারণ দেখা যায় যে অনেক সময় একদম প্রাথমিক চিকিৎসার অভাবে কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, যেটা পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যেতে পারে। তো প্রাথমিক চিকিৎসাটা হওয়াটা খুব জরুরি। তো সেক্ষেত্রে একজন রোগী কি প্রাথমিক চিকিৎসা পেতে পারে, কি ধরনের আঘাতে? জি, ধন্যবাদ। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখা যায় কি যে রুরাল এরিয়াগুলোতে আপনার বেশ বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, দুর্ঘটনা ঘটে থাকে। সেসব ক্ষেত্রে আপনার ইনিশিয়ালি দুই ধরনের ফ্র্যাকচার আসে, ওপেন কিংবা ক্লোজড। দুই ক্ষেত্রেই যেহেতু ওপেন ফ্র্যাকচার, সেখানে তো রক্তক্ষরণ হচ্ছে, বোঝাই যায়। এবং ক্লোজ ফ্র্যাকচারগুলোতেও বিশেষ করে বড় হাড় আমাদের শরীরে যেগুলো আছে, সেগুলো যদি ক্লোজ ফ্র্যাকচার হয়, মানে স্কিন যদি ইনট্যাক্ট থাকে, তারপরেও ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তো এই জিনিসটা ভিজিবল সব সময় হয় না। তো প্রথম ক্ষেত্রেই আপনার হচ্ছে গিয়ে হলো যে ইনিশিয়াল যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টটাতে আমার একটা ওপেন ফ্র্যাকচার যদি থাকে, অ্যাক্টিভ রক্তক্ষরণ যদি হয়, সেখানে একটা স্টেরাইল ব্যান্ডেজ এবং প্রেশার ব্যান্ডেজ দিয়ে রক্তটাকে প্রাইমারিলি বন্ধ করে তারপরে ইমোবিলাইজ করে রাখা, লিম্ফটাকে, হাত হোক পা হোক, একটা প্লাস্টার দিয়ে ইমোবিলাইজ করে রাখা, দিস ইজ প্রাইমারি ট্রিটমেন্ট। আর সবসময় এটা খেয়াল রাখতে হবে কি যে একটা যদি লং বোন ফ্র্যাকচার হয় কিংবা যদি একটা ওপেন ফ্র্যাকচার হয়, ব্লাড কিন্তু লস করছে আমাদের পেশেন্ট। তো ইনিশিয়ালি ব্লাড ট্রান্সফিউশনটা মাথায় রাখতে হবে। যে উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টররা, ওনারা বেশ অভিজ্ঞ এখন, কিন্তু তাদের অনেক সময় অনেক জায়গায় মিস হয়ে যায় যে না, পেশেন্টের ব্লাড কিন্তু অনেক চলে গেছে। তো সেই ব্লাড ট্রান্সফিউশনটা বেশ ইম্পর্টেন্ট। এবং আপনার ইনিশিয়াল যে ট্রিটমেন্টটা, আপনি ইনিশিয়াল একটা স্টেরাইল ব্যান্ডেজ দিলেন এবং পাটাকে প্লাস্টার দিয়ে ইমোবিলাইজ করে আপনি হায়ার সেন্টারে রেফার করে দিলেন। দিস শুড বি দ্য প্রাইমারি ট্রিটমেন্ট। এখন সাথে সাথে রক্ত যদি পাওয়া না যায়, তাহলে আমাদের প্লাজমা এক্সপ্যান্ডার আছে, হার্টসনস বা বিভিন্ন রকম স্যালাইন আছে, এগুলো দিয়ে আমরা মানে স্পেশালাইজড সেন্টারগুলোতে রেফার করে দিতে পারি। তাহলে অ্যাক্সিডেন্ট আঘাতের ক্ষেত্রে আসলে শুধু ফ্র্যাকচার বা মানে ক্রনিক ডিসেবিলিটিটা ছাড়াও আসলে অনেক সময় দেখা যায় যে জীবনের ঝুঁকিটাও থাকে, এবং সঙ্গে সঙ্গে সেটারও ম্যানেজমেন্ট আপনাদেরকে করতে হয়। হ্যাঁ, জীবনের ঝুঁকিটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে ইনিশিয়াল এই যে ম্যানেজমেন্টটা যদি, প্রাইমারি ম্যানেজমেন্টটা যদি আপনার ভালো মতো হয়, জীবনের ঝুঁকিটা অনেক ক্ষেত্রে কমে যায়। স্যার, আপনাদের সাথে আরও ট্রমাটোলজি এবং আঘাতজনিত বিষয় নিয়ে কথা বলবো। এখন একটা বিরতির সময় হয়েছে। ধন্যবাদ।
দর্শক, একটি বিরতির সময় হয়েছে। বিরতির পরে ফিরেই আমরা আবারও অর্থোপেডিক এবং আঘাতজনিত দুর্ঘটনার হাড়জোড়া সমস্যা নিয়ে কথা বলবো। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডিবিএল ফার্মা নিবেদিত হেলথ গাইড মাইমেন্টর অনুষ্ঠানের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম অর্থোপেডিক এবং ট্রমাটোলজি নিয়ে। স্যার, এখন একটু আপনার কাছে আসি যে আপনারা বিভিন্ন আঘাতজনিত দুর্ঘটনা নিয়ে কথা বলছিলাম। তো দেখা যায় যে এই ধরনের যে সমস্যাগুলো হওয়ার পরে একটা প্লাস্টার বা একটা অপারেশন হওয়ার পরে দীর্ঘদিন ধরে একটা বেড রেস্ট বা একটা পুনর্বাসনের প্রয়োজন হয়। এই জিনিসটা একদম কর্মজীবনেও কিন্তু মানুষের প্রভাব ফেলে। তো এই সময় আমরা আসলে পুনর্বাসনের জন্য বা কিভাবে একটা মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, ভালো প্রশ্ন। আমাদের যে জিনিসটা হয় যে পায়ের দিকে যদি কোনো হাড় ভাঙে, এটার জন্য লম্বা দিনও প্লাস্টার লাগে কোনো কোনো সময়, আর হাতের দিকে তার চাইতে অর্ধেক সময় লাগে। সেই জন্য প্লাস্টার কোনো কোনো সময় স্টিফনেস মানে জড়তা এনে দেয়, হয়তো হাত পা নাড়াইতে পারলো না, তখন দেখা যায় যে তার কাজে অসুবিধা হয়, দুর্বলতা লাগে। এইসব কারণে প্লাস্টার দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে অপটিমাম টাইমের পরে যেন প্লাস্টার না থাকে, এবং যত তাড়াতাড়ি সম্ভব প্লাস্টার খুলে দিয়ে তাকে কর্মক্ষম করতে গেলে তাকে কোনো কোনো সময় ফিজিওথেরাপির আন্ডারে যাইতে হয়। ফিজিওথেরাপি বেশি তেমন কিছুই না, হাতের মুভমেন্ট করা, নিয়মিত ব্যায়াম করা, আর তার যদি শরীর স্থূলতা থাকে সেগুলো কমানো। এর জন্য ডায়েট একটা চার্টের মতো অথবা ডায়েটের একটা পরামর্শ দেওয়া, এবং তাকে মানসিকভাবে বেশি সাহস দেওয়া যে এইটা আপনাকে এই ব্যায়ামটা করতে হবে, হাঁটুর ব্যায়াম করতে হবে, অ্যাঙ্কেল জয়েন্ট আছে, হিপ জয়েন্ট আছে, আর হাতের মধ্যে কোনোই জয়েন্ট মানে সেটা করতে হবে, রিস্ট জয়েন্ট আছে, এগুলোতে কিছু ব্যায়াম দরকার পড়ে। এটাকে বলে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। এটা কোনো কোনো সময় কিছু সময় লাগে, কিন্তু যদি ঠিক মতো করা হয় তাহলে দেখা যায় যে বেশি সময় লাগে না। আলটিমেটলি দেখা যায় যে এইটা ঔষধ কম দিয়ে, ব্যায়াম দিয়ে এবং সাহস দিয়ে আর খাবারের পথ্য দিয়ে তাকে ভালো করে তোলা যায়। এইটাই রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে আমরা বেশি কার্যকর বলে মনে করি আর কি। আচ্ছা, ডক্টর সাইফ ইশতিয়াক সামাদ, আপনার কাছে আমি যে কোশ্চেনটা করবো যে আমরা প্রায়ই দেখি যে এই ধরনের যে পেশেন্টগুলো থাকে তাদের একটা দীর্ঘমেয়াদী ব্যথার কমপ্লেন করে, এবং যে কারণে তারা দীর্ঘমেয়াদী একটা ব্যথার ওষুধ খেয়ে যেতে থাকে। হয়তো দেখা যায় যে প্রেসক্রিপশনে যতদিন না আছে তার থেকেও বেশি তারা ব্যথার ওষুধটা খায়, সেখান থেকে অনেকগুলো কমপ্লিকেশন, সাইড এফেক্ট অ্যারাইজ করে। তো সেক্ষেত্রে ব্যথার ওষুধ ছাড়া তারা কিভাবে আসলে ব্যথাটা কন্ট্রোল করে একটু সুস্থ জীবন বা একটু কমফোর্টেবল একটা লাইফ লিড করতে পারে, এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন। থ্যাংক ইউ। ব্যথার ওষুধ অ্যাকচুয়ালি যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে সেটা দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খেলে কিডনির উপরে একটা চাপ সৃষ্টি করে ব্যথার ওষুধগুলো, এনএসআইডগুলো। তো আমাদের দেশে অ্যাকচুয়ালি পেইন ল্যাডার যে সিস্টেমটা আছে বাইরে, যে বিভিন্ন রকম এসে যে প্রথমে আমরা প্যারাসিটামল দিব, তারপরে আমরা এনএসআইডে যাব, এই ব্যাপারটা ওভাবে প্র্যাকটিসড হয় না। তো এই জিনিসটা যদি আমরা প্র্যাকটিস করাতে পারি, মানে একেবারে এডুকেশনাল লেভেল থেকে একেবারে একটা গাইডলাইন হিসেবে যদি এটা প্রতিষ্ঠিত করা যায় যে না আমরা একটা পেইন ল্যাডার মেনটেন করব, তাহলে এই ক্ষেত্রে এটা বেশ কিছু আমরা কমব্যাট করতে পারবো, এটাকে করতে পারবো। আবার রুরাল এরিয়াতে আমি আমার বাবা এবং অন্যান্য প্রফেসর যারা আছে এদের প্র্যাকটিসে দেখেছি কি যে অনেক সময় রুগীরা নিজেরাই ওষুধ কিনে খায়, এবং ওই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে কি যে ব্যথা কমার জন্য স্টেরয়েডও নিচ্ছে। তো এটার একটা লং টার্ম এফেক্ট অর্থোপেডিক সাইডে পড়ে, যে বিভিন্ন ক্ষেত্রে অ্যাভাসকুলার নেক্রোসিস কিংবা ক্রনিক কিডনির ডিজিজ বা এই টাইপের সমস্যাগুলো নিয়ে আসে। তো এই জিনিসগুলো আমরা যদি অ্যাওয়ারনেস তৈরি করতে পারি মেডিকেল মানে আমরা একেবারে যদি ইনস্টিটিউশন থেকে অ্যাওয়ারনেস তৈরি করতে পারি কি যে না এভাবে ব্যথার ওষুধ আপনার এভাবে খাবেন না, এটা একটা স্টেপ। আরেকটা স্টেপ হচ্ছে গেল যে আজকাল বিভিন্ন রকম মেডিসিন বের হয়েছে যেগুলো কিডনি স্পেয়ারিং, মানে কিডনিকে ইনভলভ করে না। এই টাইপের মেডিসিনগুলো যদি আমরা মানে এই প্রসার বাড়ে, তাহলে এইসব ক্ষেত্রে আমরা বিশেষ করে এনএসআইড ইনডিউসড যেসব কমপ্লিকেশনগুলো হয় সেগুলোকে আমরা অ্যাভয়েড করা যেতে পারে বলে আমার মনে হয়। এবং অল্টারনেটিভ ট্রিটমেন্ট হিসেবে স্যার যেটা বললেন যে ফিজিওথেরাপি বা এরকম কিছুর মাধ্যমেও কিন্তু তারা ব্যথাটা কন্ট্রোল করে একটু কমফোর্টেবল লাইফ লিড করতে পারে। কিছু ক্ষেত্রে তো আপনার ব্যথার ওষুধ দিতেই হবে। আমাদের অর্থোপেডিক্সে
মেইন কমপ্লেইন নিয়েই আসে হচ্ছে যে ব্যথা। ব্যথা। তো সেক্ষেত্রে আমি যদি ব্যথার ওষুধ, কিছু ক্ষেত্রে তো আমার ব্যথার ওষুধ দিতেই হবে, কিন্তু সেটা যদি প্রিসাইসলি প্রেসক্রাইবড হয় তাহলে অনেক ক্ষেত্রেই আমরা এইসব কমপ্লিকেশন, যে কমপ্লিকেশনগুলোর কথা আপনি বললেন, এগুলো থেকে আমরা রেহাই পেতে পারি। স্যার আপনার কাছে এখন একটু আসি যে বয়স ভেদে, যেমন একজন বয়স্ক ব্যক্তির কিন্তু অনেক সময় অস্টিওপোরোসিস থাকে, আর্থ্রাইটিস আগে থেকেই থাকে, এবং ওই সময়ও কিন্তু আমরা দেখি যে সামান্য একটা আঘাত থেকেও আমরা ফ্র্যাকচার পাচ্ছি। তো আমি যদি একটু অর্থোপেডিকের এই ডিজিজগুলো সম্পর্কে একটু বয়স ভেদে যেটা হয় একটু বয়স্ক ব্যক্তিদের, আবার একটু ইয়াং এজেও যে অসুখটা শুরু হয়, এটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, অস্টিওপোরোসিস এটা বয়স্ক লোকেরই হয়, বেশিরভাগ হয় মেয়েদের, আরও বেশি হয়, একটু আগে হয়। তো অস্টিও মানে বোন, পরোসিস মানে ছিদ্র। তো বোনের মধ্যে নর্মালি কিছু ছিদ্র থাকে, কিন্তু এই বোনের ছিদ্রটা যদি বেড়ে যায় তাইলে সেটাই বলে অস্টিওপোরোসিস। এটা আমাদের অনেক কারণে নির্ভর করে। একটা হলো এইজ, 45-এর পরে ছেলেদের আর 35-এর পরে মেয়েদের অস্টিওপোরোসিস স্টার্ট হইতে পারে। সেই জন্য এটার জন্য এক্সারসাইজ করতে হয়, অথবা ভালো খাবার খেতে হয়। ভালো খাবার মানে এটা কি, যে স্বল্প খাবার কিন্তু তাতে কিন্তু শরীর সুস্থ থাকে, কিন্তু তার ভিটামিন ব্যালেন্স ডায়েট বলে এটাকে। এটা যদি খাওয়া যায় তাহলে ভালো। আবার স্থূলতা মানে শরীরের কিন্তু ওই মোটা সোটা হইলে পরে অসুবিধা আছে, সেইটা একটু খেয়াল করে চললে এটা একটা হাইজেনিক খাবার, এটা আমাদের দরকার হয়। সেই জন্য অস্টিওপোরোসিস অফ দি স্পাইন, স্পেশালি ব্যাকবোন ব্যথা, পিঠে ব্যথা, মাজায় ব্যথা, এগুলো কিন্তু অস্টিওপোরোসিসের জন্য হয়। তো এগুলোর জন্য আমাদের কিছু ব্যায়াম দিতে হয়, হালকা কিছু ঔষধ দিতে হয়, কোনো সময় স্প্রে দিই আমরা, কারণ শুধু স্প্রে দিলে দেখা যায় যে ব্যথাটা কমে আসলো, তখন ব্যায়াম করলো, আর খাবারের একটা চার্ট দেওয়া হলো, এবং তাকে সাহস দেওয়া হলো, আর ব্যায়াম করতে বলা হলো, এবং এইটাতে দেখা যায় যে অনেক রেজাল্ট আসে। তার সাথে ঔষধের কম দিয়ে, ব্যথানাশক ওষুধ কম দিয়ে, কিছু ভিটামিন দিয়ে, কোনো কোনো সময় ভিটামিন ডি এর খুব অভাব থাকে। দেখা যায় যে আজকাল রোদে যাওয়াই হয় না, বেশিরভাগ আজকাল ক্ষেত্রে আমরা ভিটামিন যাওয়াই ডি হয় না। ডেফিসিয়েন্সি পাচ্ছি। এক্স্যাক্টলি, রোদে যাওয়া হয় না, খেলাধুলার মাঠটাট কমে যাইতেছে, এগুলো থাকে না, যার জন্য আমাদের এক্সারসাইজ হয় না। এই কারণে অস্টিওপোরোসিসটা এটা ডেভেলপ করে। তাই জন্য ফ্র্যাকচার হয় অনেক সময়। দেখা যায় ফ্র্যাকচার হলে আমরা ফিরাবো কী করে? একটা হলো বোনের ডেন্সিটিটা মাপা যায়, ডেন্সিটি কম থাকলে কিছু ওষুধ দেওয়া যায়, ব্যায়াম দেওয়া যায়, আবার ওই ডায়েটই দিতে হয়। আর বিশেষ করে সাহস দিতে হবে তাকে, রেগুলার ছোটোখাটো এক্সারসাইজ করলে এটা ভালো। অনেক সময় নামাজ পড়া, এটা বড় এক্সারসাইজ, মাথা থাকে উপরে, আবার মাথা সেজদাতে চলে যায়, এটা বলছে গ্রেট এক্সারসাইজ অফ দি ওয়ার্ল্ড, এরকম যাদের বলা হয়। অলরেডি আসলে অস্টিওপোরোসিস হয়ে গেছে, দেখা যাচ্ছে যে বিএমডি তে স্কোরটা অনেক কম আসছে, তো তাদের ক্ষেত্রে আসলে ফ্র্যাকচারটা প্রিভেন্ট করার জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে? এক্স্যাক্টলি, প্রিভেন্ট করার জন্য প্রথম হলো যে কিছু ভিটামিন সমৃদ্ধ খাবার, এবং রেড মিট যেগুলো বলে, মাংসটা কম খেয়ে মাছ, ছোট মাছ, প্লাস ভেজিটেবলসগুলো একটু টাটকা ভেজিটেবলস পাওয়া যায় এখন, তো এগুলো খাওয়া, আর সাথে তাকে কিছু ব্যায়াম দেওয়া, এবং কিছু আমার মনে হয় যে রিহ্যাবিলিটেশন, যেটা বলে ফিজিওথেরাপি, এইটা করলে পরে তাহলে দেখা যায় যে শরীরের স্ট্রেংথ বাড়ে, বোনও স্ট্রেংথেনিং হয়। আর ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো তার সাথে দেওয়া যায়। আর কোনো রোগ আছে কি না অস্টিওপোরোসিসের জন্য, সেটা হরমোনাল হইতে পারে, সেটা ডায়াবেটিস হইতে পারে, এগুলো থাকলে এগুলোর প্রতি নজর দিয়ে আগালে দেখা যায় যে অসুবিধা হয় না, অস্টিওপোরোসিস ফ্র্যাকচার প্রিভেন্ট করা যায় ইন কেস অফ অস্টিওপোরোসিসে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আসছি, জাস্ট একটা ছোট কোশ্চেন করব যে এখন দেখা যাচ্ছে যে ভিটামিন ডিটা কিন্তু ইনভ্যারিয়েবলি সবাই খাচ্ছে, অনেকে ডক্টর প্রেসক্রিপশন ছাড়াও, এটাকে এইভাবে আসলে ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে খাওয়া যাবে কিনা, এটা নিয়ে যদি দর্শকদের একটা ছোট্ট মেসেজ দিতেন। এটা না খাওয়াই ভালো, কারণ ভিটামিন ডি অনেক সময় আমরা এখন পরীক্ষা করে দেখতে পারি, আর বিশেষ করে মিডল এইজের আগে তো ভিটামিন ডি খুব দরকার পড়ে না, খাবারের মধ্যেই থাকে। আর মিডল এইজের পরে যদি লাগে তাহলে কিছু ভিটামিন ডি দেওয়া যায়, আর যদি একান্ত দিতেই হয় তাহলে দেখা যাবে যে তাকে ওই পরীক্ষা করে দেওয়া যায়। সেই জন্য ভিটামিন ডি মেজারমেন্টটা ভালো, বিএমডিটা করা ভালো। এইসব করলে তাহলে আমাদের খুব ভিটামিন ডি বেশি ইউজ করার বেশি প্রয়োজন পড়ে না। তাহলে কারো কাছে যদি মনে হয় যে আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই আসলে ভালো, এবং এক্স্যাক্টলি, চিকিৎসক যেভাবে দিবেন ওইভাবেই কোর্সটা শেষ করা ভালো। এক্স্যাক্টলি। স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনারা বাবা ছেলে দুজন একই প্রফেশনে কাজ করছেন, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আপনার বাবার সাথে, যেন আপনিও ভবিষ্যতে একজন বড় অর্থোপেডিক বিশেষজ্ঞ হতে পারেন আপনার বাবার মতো। থ্যাংক ইউ। ধন্যবাদ।
দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা অর্থোপেডিক এবং ট্রমাটোলজি নিয়ে জানলাম। আঘাতজনিত কারণে দুর্ঘটনা হলে হাড় ও জোড়ার চিকিৎসা নেওয়াটা অত্যন্ত জরুরি, না হলে কিন্তু হতে পারে অনেক কমপ্লিকেশন। তাই আঘাতজনিত কোনো দুর্ঘটনা হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। পরবর্তী কোনো এপিসোডে আমরা আবারও দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আজকের আয়োজন সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।